আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ প্রত্যেককে আমি মাহবুব সৈকত আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা এই সংলাপে সমসাময়িক বিষয়গুলো নিয়ে, বিশেষ করে রাজনৈতিক যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি। সেখানে রাজনীতির বাইরে আসলে কিছুই নেই। এছাড়া দেশের সামাজিক অবস্থা, আর্থসামাজিক ব্যবস্থা, সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করি। বিশেষ করে আপনাদের মনে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার আমরা চেষ্টা করি আমাদের যারা আলোচক থাকেন, অতিথি থাকেন, তাদের কাছ থেকে। আমরা আজকে কথা বলবো রাষ্ট্র সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ নিয়ে। স্টুডিওতে আজকে এই আলোচনার জন্য উপস্থিত হয়েছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, এছাড়া আমাদের সাথে যুক্ত হওয়ার কথা রয়েছে নুরুল হক নূর, সভাপতি গণ অধিকার পরিষদ। তিনি জানিয়েছেন যে আপনারা জানেন যে ঢাকা শহরে কিছুটা ট্রাফিক থাকে এই সময়ে। তিনি তার কিছু ব্যস্ততারও ছিলেন, তো হয়তো কিছু সময়ের মধ্যেই পৌঁছে যাবেন, আমাদেরকে সেটি জানিয়েছেন। আমরা তার অপেক্ষায় আছি। তিনি আসার সাথে সাথেই তাকে আমরা যুক্ত করে দিব। আমরা আগেই শুরু করছি আজিজ ভাই আপনাকে দিয়ে। যে বিষয়টি আজকে আলোচনার বিষয়, রাষ্ট্র সংস্কার এবং নির্বাচনী রোডম্যাপ। আপনি জানেন যে 5 আগস্ট আমরা যে শত শহীদের রক্তের বিনিময়ে, অসংখ্য ত্যাগের বিনিময়ে আমাদের যে নতুন এক বাংলাদেশ আমরা পেলাম, সেই বাংলাদেশের প্রেক্ষাপটে অসংখ্য ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে যে বাংলাদেশ পেলাম, তারপরে রাষ্ট্র সংস্কারে বেশ কিছু পদক্ষেপ, নতুন আমাদের অন্তর্বর্তী সরকার আসলো, তাদের নিয়ে অনেক পদক্ষেপ নিয়েছি। তো সেই পদক্ষেপের জায়গাগুলোতে ইতিমধ্যেই এই সপ্তাহেই বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে সুনির্দিষ্ট করতে কতদিন রোডম্যাপ দেওয়ার জন্যে, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা একদিন পরেই দেখেছিলাম যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার বক্তব্যে বলেছেন, বেশ কিছু কথা বলেছেন এবং বলেছেন যে কবে নির্বাচন হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্ত। সে বিষয়ে আপনি জানেন ইতিমধ্যেই প্রশাসনের বেশ কিছু জায়গায় রদবদল হয়েছে, অনেককে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন করে আজকেও 24 জেলায় পুলিশের রদবদল করা হয়েছে এবং অবসরে পাঠানো হয়েছে কয়েকজনকে। তো সব মিলে আমরা রাষ্ট্র সংস্কার নিয়েই প্রথম আলোচনা করি। রাষ্ট্র সংস্কারের প্রায় 1 মাসের কাছাকাছি হতে চললো, আগস্ট মাস বিদায় নিল। এই সময়ের মধ্যে উপদেষ্টাদেরও কিছু দায়িত্ব আজকে পুনর্বন্টন, আরও কিছু হয়েছে। তো সব মিলে রাষ্ট্র সংস্কারের যে সময়টা চলে গেল, সেই অনুযায়ী রাষ্ট্র সংস্কারের যে ধারা কিংবা যে গতি, সেই গতিটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ সৈকত আপনাকে। রাষ্ট্র সংস্কার শব্দটা চালু হয়েছে, আসলে রাষ্ট্র তো সংস্কার করা যায় না, রাষ্ট্র কাঠামো সংস্কার হওয়া উচিত। রাষ্ট্রের অর্গানগুলির সংস্কার হবে, রাষ্ট্র তো রাষ্ট্রই থাকবে। তো যাই হোক, রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার বা রাষ্ট্র কাঠামো সংস্কার, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। কারণ ধরেন 16 বছরে একটি দল ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ, এবং সেই সময়ে আপনারা জানেন, আমরাও জানি, সবাই জানি যে আপনার একদলীয় লোক ছাড়া কোথাও ছিল না। এমনকি সরকারি চাকরির থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য যাই বলেন, এক দল। 15 বছর একটানা যদি একটি দল থেকেই সুযোগ সুবিধা এবং রিক্রুটমেন্ট হয়, তাহলে সেই ব্যবস্থাকে সংস্কার করা কিন্তু খুবই কঠিন। যেমন ধরেন বিচার বিভাগ সংস্কার, এইটা যদি সংস্কার করতে চান, ইতিমধ্যে যত বিচারক বা বিচারপতি নিয়োগ দেওয়া আছে, এগুলো আমাদের দেশে ধরেন, আমাদের দেশে কিন্তু একটা সিস্টেম আছে রিক্রুটমেন্টের, যে অ্যাডভোকেট থেকে আপনার 90% বিচারক নিয়োগ দেওয়া হয়, 10% যায় ডিস্ট্রিক্ট জাজ থেকে নিয়ে আসা হয়। তো এই যখন যে সরকার থাকে, যখন বিচারপতি নিয়োগ দেওয়া হয়, তখন কিন্তু আসলে তাদের দলের পক্ষের লোককেই দেয়। হ্যাঁ, পৃথিবীতে আছে, আমেরিকাতে পার্টির থেকে নমিনেশন দেওয়া হয়, পার্টির থেকে বিচারপতি নিয়োগ করা হয়, কিন্তু চেয়ারে বসার পরেই তারা 100% নিরপেক্ষ হয়ে যায়, হ্যাঁ, পেশাদারি হয়ে যায়। যেমন ধরেন, উদাহরণস্বরূপ বলা যায়, বাইডেন এখনো ও দেশের প্রেসিডেন্ট। বাইডেনের ছেলে, আমেরিকাতে তো মদ খাওয়া দোষণীয় না, নেশা করা, কিন্তু যদি আপনার ড্রাঙ্ক হয়ে যান, নেশাগ্রস্ত হয়ে যান, তাহলে আপত্তি। সেই নেশাগ্রস্ত অবস্থায় তার ছেলে ধরা পড়ে, তার বিচার হয় এবং তার 10 বছর জেল হবে, এটাও নিশ্চিত। বাইডেন বলেছে অন্যায় করলে জেল হবে, আমার তো কিছু বলার নেই।
কিন্তু আমাদের দেশে কি এই অবস্থাটা আছে বলেন? আমরা তো হয়তো ইনডাইরেক্ট, ধরেন যারা অ্যাডভোকেট আছে তাদের আওয়ামী পক্ষ আছে, বিএনপি পক্ষ আছে, জামাতের পক্ষেও আছে, বিভিন্ন দলের সমর্থক আছে, কিন্তু আমাদের বিচারপতিরা আমরা লক্ষ্য করি, যখন আমরা বুঝতে পারি যে আগে প্রথম দিকে দেখেন 2-1 বছর আগে বিচারপতিরা বেশ আপনারা টকশোতে দিয়ে আসছেন, কিন্তু তাদের কথাবার্তা শুনলে আমার কাছে মনে হয়েছে তাদের প্রত্যেকটা জাজমেন্ট রিভিউ করা উচিত। হ্যাঁ, কারণ একটা অনিরপেক্ষ লোক জাজমেন্ট নিরপেক্ষ কি করে দিবে? মনের অজান্তেই তো একটা পক্ষপাত হওয়ার কথা। তো এই জন্যই বলছি যে এই বিচার বিভাগ যদি আপনি সংস্কার করতে চান, তাহলে বিচার বিভাগে আমাদের দেশে অনেকেই বলে বিচারহীনতা, আমি কিন্তু তা বলি না। আসলে বিচারক কম, সারা দেশে 5.5 লক্ষ মামলা পেন্ডিং। আপনার বিচারক আছে খুব বেশি হলে সব মিলে যদি আপনার ডিস্ট্রিক্ট লেভেল থেকে ধরেন 2-2.5 হাজার। তো এটাতে তার বিচার, এটা তো লোয়ার কোর্ট থেকে শুরু করে আস্তে আস্তে আপিল বিভাগ থেকে আপিল বিভাগেও রিভিশন। আজিজ ভাই, এখানে আমি একটু জানতে চাই, সেটি হচ্ছে যে অনেকে বলে থাকেন, অনেকেই ভুক্তভোগী বলে থাকেন আমাদের কাছে যে বিচারালয়ের যে বালুকণা, সেই বালুকণাকেও তাদের সালামি দিতে হয়। হ্যাঁ, বিচার বিচার সব আদালতেই দেখবেন সামনে পেশকার বসে থাকে। পেশকারকে আপনার টাকা না দিলে আপনার ডেট পাবেন না, ফাইল মুভ করবে না। ডেট পাবেন, হয়তো পাবেন 1 মাস পরে, পাইবেন 6 মাস পরে। এরকম এটা কি কোনো সরকারের সাথে সম্পর্কিত? এটা তো সব আমলেই আমরা দেখছি। না, সরকারের সাথে সম্পর্কিত না। এটা হচ্ছে কি, দীর্ঘ এই 16 বছরে বিশেষ করে আমি বলবো, আগেও ছিল, এটা আগেও ছিল। ধরেন আমি নিজেও কেসে ছিলাম একবার, সে বহু আগে ছাত্র জীবনে, তখনও দেখা গেছে টিপস দিতে হয়, তখনও দেখা গেছে। মানে এই যে আপনি বললেন যে টিপস দিতে হয়, সুন্দর ভাষায় বললেন আর কি, এটাকে কিন্তু আপনিও এটাকে ঘুষ বলছেন না? হ্যাঁ, ঘুষ বলছি না, ঘুষ তো আসলে ধরেন এখনো দেখা যায় যে আপনার হাইকোর্ট বলেন, সুপ্রিম কোর্ট বলেন, সেখানেও কিন্তু এটা আপনার মামলা নিয়ে গেলে আপনার বেঞ্চের খরচা লাগে। আপনি আইনজীবীদের প্রসঙ্গে যেটা বললেন, হ্যাঁ, তারা কিন্তু তাদেরকে এটাকে আইন পেশা, আবার অনেকে আইন ব্যবসাও বলে থাকেন। না, এটা হচ্ছে কি, এখন ধরেন এটা আইনের এই যে ঘুষ টুস, বেঞ্চ কর্মকর্তা, ডেট নেওয়া, এটা কিন্তু একদম কেসের খরচের অংশ হয়ে গেছে। মানে ধরেন উকিলের ভিজিট অর্থাৎ ফি প্লাস বেঞ্চে কত লাগবে, কত স্ট্যাম্প ফি লাগবে, এগুলো ধরে একটা বাজেট ধরা। তারিখ জানতে কত টাকা লাগবে, হ্যাঁ, এই সব, আবার তারিখ আগায় আনতে কত টাকা লাগবে। আপনি ধরেন একটা কোনো রায়ের কপি তুলবেন, সব সময় পয়সা লাগবে, পয়সা ছাড়া নাই, যদিও পয়সা লাগার কথা না। তো এই জন্যই আমি বলছি যে সংস্কারটা হচ্ছে কঠিন। কঠিন এই জন্যই বললো, আমি ধরেন বিচারপতি সব বেছে বের করলেন, বিচারপতিগুলো ধরেন নিরপেক্ষ। এখন ধরেন আপনি দেখেন প্রশাসনে আপনার জয়েন্ট সেক্রেটারি পদ নাই, অথচ প্রমোশন দিয়ে 100টা ওএসডি করে ফেলে রাখছে, তবু প্রমোশন দিতে হয়। কারণ প্রশাসন ডাইরেক্টলি ব্যবহার করা যায় প্রশাসনকে। পুলিশে দেখেন পদ নাই, প্রমোশন দিচ্ছে। আবার এমনও হয়েছে এই সরকার যাওয়ার আগে যে তাদের বাছাই করার লক্ষ্যে পুলিশ প্রমোশন দিতে গিয়ে 5 বছর মানে পরে যে আগে যে নিয়োগ হয়েছে তার থেকে বাছাই করে 5 বছর ওই এখন যে নিয়োগ হয়েছে তাকে 5 বছর আগে নিয়োগ দেখায় প্রমোশন দেওয়া হয়েছে, যে অনেকে সুপারসিটেড হয়ে গেছে। আমি যদি একটু, আপনি একটা বিষয় বলছেন দীর্ঘ সময় 15 বছর এই দলটা ছিল, সেক্ষেত্রে দীর্ঘদিন কেউ যদি রাষ্ট্র ক্ষমতায় থাকে, তাহলে কি বিশ্বে নজির নাই যে দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় আছে, সুতরাং সে রাষ্ট্রকে সঠিকভাবে এগিয়ে নিচ্ছে? এটা তো বিশ্বে অনেক দেশেই আছে। দেখেন একটা আমাদের দেশে কালচার তৈরি হতে হয়। ধরেন দেখেন ব্রিটেনে 3 বার প্রধানমন্ত্রী পরিবর্তন হলো এই গত বছর, কিন্তু দেশের গণতন্ত্রেরও সমস্যা হয় না, দেশ পরিচালনার সমস্যা হয় নাই। জাপানে এই 2-3 বছর আগেও প্রধানমন্ত্রী অনিয়মের দায়ে অর্থাৎ দুর্নীতির দায়ে প্রধানমন্ত্রীর উপর থেকে বদলে গেছে, কিন্তু তাই বলে জাতি করাপ্ট হয় নাই। ওই জাতি, জাপানি জাতি তো আপনি জানেন মিথ্যে কথা বলে না। এমন একটা গাড়িকে সাইড দিলে যার সময় ড্রাইভার মাথা নত করে তাকে ধন্যবাদ জানায় যায়।
জি এই জাতি, কিন্তু প্রধানমন্ত্রী চলে যায়। কিন্তু রাষ্ট্র ব্যবস্থাটা এমন হয়ে গেছে, ধরেন আমি যখন আমার কেরিয়ার অবজারভারে শুরু করি, তখন মোস্তাক ক্ষমতায়, তখন তো দুপুরে 3-4 বার সরকারের পরিবর্তন ঘটে, এরকমও হয়েছে। তো রাত্রে একবার আমাকে, আমাদের চিফ সার্ভিসে উনি মারা গেছেন, গফরর সাহেব, তিনি রাত্রে 4টার সময় আমাকে গাড়ি পাঠায় দিয়ে নিয়ে গেল। তো উনি একা আছে অফিসে, আর আমাকে শুধু নিয়ে গেল, আমি জুনিয়র মোস্ট সাব এডিটর। তখন আমি তাকে জিজ্ঞেস করব, গ্রহণ ভাই পত্রিকা বেরোবে কেমনে, লোক তো নাই। কয় আরে শুরু করেন, অফিস পুরানো পত্রিকা তো, বলে যে এখানে মানুষ কাজ করে না, সিস্টেম কাজ করে। জি, আমি এই প্রসঙ্গে একটু যদি আপনি গণমাধ্যমের প্রসঙ্গে আসলেন, গণমাধ্যমের মানুষ সংস্কারের বিষয়ে আপনি প্রথমেই আইন অঙ্গনের বিষয় বললেন। এই যে আপনি গণমাধ্যমের যে বিষয়গুলো রয়েছে, রাষ্ট্র সংস্কারের রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম, অসংখ্য গণমাধ্যম এখন রয়েছে, কাজ করছে, টেলিভিশন, পত্রিকায় আপনি দিলেন, সেখানে আপনাদের যে সংস্কার আইন আছে, বিচার আছে, শুধু আইন প্রয়োগের ক্ষেত্রে আমরা দেখলাম যে ডিজিটাল অ্যাক্ট সহ শুরু করে কয়েকটা প্রয়োগ হলো, বাকি আইনগুলো সেই যে একদম স্বচ্ছ সংবাদ তুলে ধরার জন্য যে আইন, সেই আইন শুধুমাত্র আমরা হয়তো কথা বললে কর্মীদের ক্ষেত্রে বলা হবে, কিন্তু সেই আইন যদি যথাযথভাবে বাস্তবায়ন করা যেত সেটা তো মালিকদের জন্য ভালো। তো সেইগুলোর ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো কি? না দেখেন, এখানেও কিন্তু এই কালচারের প্রশ্ন আসবে। কারণ আমি, আমার কেরিয়ার শুরু বাংলাদেশ অবজারভার, জি, এই পত্রিকার মালিক ছিল হামিদুল হক চৌধুরী। তিনি কিন্তু পাকিস্তানের ফরেন মিনিস্টার ছিলেন। জি, স্বাধীনতা যুদ্ধের সময় সারা বিশ্বে তিনি প্লেনে ঘুরে ঘুরে স্বাধীনতার বিরুদ্ধে আপনার সারা পৃথিবী ঘুরে বেড়াতেন। আর তার অবজারভার সাংবাদিকদের জন্য স্বাধীনতার পক্ষে ছিল। আমি মৌলানা, তারপরে ডেইলি স্টারে 8 বছর কাজ করেছি, আমি মালিককে দেখি নেই। 8 বছরে লতিফুর রহমান সাহেবের চেহারাও দেখি নেই, মানে ডেইলি স্টারে কোনো ফাংশনেও তিনি আসেন নাই। অর্থাৎ ওখানে এডিটর ইজ ফাইনাল। এস এম আলী ফাউন্ডার এডিটর ছিল, উনি যা করতেন ওইটাই ফাইনাল, এবং উনিই সব। তো এরপরে ধরেন আমি জাস্ট উদাহরণটা দিচ্ছি, ধরেন মৌলানা মান্নানে একটা ইংরেজি পত্রিকা বার করলেন, টেলিগ্রাফ। তো মৌলানা মান্নান তো সমাজে ধিকৃত লোক বলে পরিচিত, তিনি খুনি, তিনি রাজাকার, এই সেই। ওনার বিরুদ্ধে যখন ওই তার ইনকিলাব বিল্ডিংটা এরশাদের সময় মোদারের হোসেনের পয়সা দিয়ে করেছে, এই অভিযোগে বিল্ডিংটা নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন তার পক্ষে এবং বিপক্ষে কিন্তু বক্তব্য আসে। তিনি ইনকিলাবের ফার্স্ট পেজে এক কলাম তার বিপক্ষে, রাজাকার খুনি বলে ছাপত, তার বিপক্ষে, তার পক্ষে যে স্টেটমেন্ট আসে তার পাশাপাশি দিত। আপনি বলেন তো একটা মালিক দেখাতে পারবেন যে তার প্রতিষ্ঠানে, তার টেলিভিশনে, তার পত্রিকায় তার বিরুদ্ধে নিউজ দিতে পারবেন, এমন কোনো দেখাতে পারবেন? এক। দুই হচ্ছে, ধরেন ডেইলি স্টার বলেন আর যেখানেই বলেন, আমাদের না, সেখানে কি আপনাদের দায়বদ্ধতা, আপনাদের সাংবাদিক নেতা যারা আছেন তাদের কি দায়বদ্ধতা নেই? না, আমি ওটা আসতেছি। আপনি রাষ্ট্র সংস্কার বলেন, রাষ্ট্রের গণমাধ্যম গণমানুষের কথা তুলে ধরার জন্য, গণমানুষের আস্থা যে জায়গাটা, সেখানে না যেতে পারার, আমাদের যেটা হয়ে গেছে, ধরেন ইউনিয়নটা তখন এক ছিল, জি, আর সাংবাদিক কিন্তু যারা ছিল নির্মোহভাবে, হ্যাঁ পলিটিক্যাল কারণেই তো পত্রিকা কিন্তু পলিটিক্যাল কারণেই বের হয়েছে। হ্যাঁ, যে প্রথম ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নজরুল ইসলাম পত্রিকা বের করেছে পলিটিক্যাল কারণেই। কিন্তু এইটা আমেরিকার মতো ছিল। আমাদের যে অগ্রজ যারা ছিল, প্রবীণ সাংবাদিক যারা, তারা কিন্তু সাংবাদিকতাটা বস্তুনিষ্ঠভাবে করত। পলিটিক্স তার যাই থাকুক, ফিলোসফি তার যাই থাকুক, কিন্তু আমরা এখন করতে পারি না। একটা কারণ, প্রথম কারণ হচ্ছে যে ইউনিয়নটা দুই ভাগে হয়ে গেছে এবং পলিটিক্যাল লাইনে দুইটা। এই ইউনিয়নটা কিন্তু সাংঘাতিক প্রেসার গ্রুপ হিসাবে কাজ করত। ইউনিয়ন কোনো একটা সাংবাদিককে যদি একটা ডেস্ক থেকে বা একটা কর্মীকে একটা ডেস্ক থেকে আর একটা ট্রান্সফার করতো, সেটাও কিন্তু ইউনিয়ন যদি অনুমান না করতো মালিক পারতো না। কিন্তু ইউনিয়নটা বিভক্ত হওয়ার ফলে তখন ইউনিয়নে কোনো পলিটিক্সের প শব্দকে উচ্চারণ করতো না। এখন দুটো ইউনিয়নে আপনি দেখেন, 2 লাইনের পলিটিক্সের কথা ছাড়া ইউনিয়নই করা যায় না। হ্যাঁ, আপনার বক্তৃতা দেখেন, ভিতরে দেখেন। সেজন্য ইউনিয়নের যারা নেতৃত্ব দিবেন তাদেরও তো পেশাদার সাংবাদিক হওয়া জরুরি। আবার তাদের যে স্বচ্ছতা,
তারা তাদের যে নিয়াত যে ওটাই আমি বলছি, ধরেন এটা হলো একটা দিক। দুই হলো যে এই যে ইউনিয়নটা দুর্বল হওয়াতে ইউনিয়ন আগে সাংবাদিকদের প্রোটেকশন দিত, জব প্রোটেকশন দিতে পারতো, কারো চাকরি সহজে মালিক খেতে পারতো না। এখন যেটা হয়ে গেছে, এখানে কালো টাকা আসছে প্রফেশনে। এই প্রত্যেকটা মালিক দেখেন, অধিকাংশ জায়গায় মালিক তার পলিসি নিয়ন্ত্রণ করে, মালিক সাংবাদিক নিয়োগ দেয়, মালিক সাংবাদিকের প্রমোশন দেয়, মালিক সাংবাদিকের চাকরি খায়। এখানে ইউনিয়ন প্রেসার গ্রুপ হিসেবে কাজ করতে পারে না, যার ফলে সাংবাদিক অসহায়। এখন বস্তুনিষ্ঠ সাংবাদিক চাকরি বাঁচাবে। এখন সে গণমাধ্যম থেকে তারা তো এটাও করে যে তারা তো তার সম্মানীর ব্যবস্থার যে বিষয়গুলো সেটার দায়ভারও তো মালিক পক্ষ নিয়ে থাকে, তো এটাও তো একটা বিষয়। অথবা ইনভেস্টমেন্ট, এই প্রতিষ্ঠান দেওয়ার জন্য যে ইনভেস্টের যে জায়গাটা সেটারও তো দায়ভার। আমি যাদের কথা উদাহরণ দিলাম তারা কি ইনভেস্ট করে নাই? তারাও তো করছে, এখনো করে। আজিজ ভাই, আমিও গণমাধ্যম কর্মী হিসাবে সেটি হচ্ছে যে এখন আমরা যারা সাংবাদিকতা করি, আমরা যে ইউনিয়নই করি না, কারণ আমাদের মধ্যে তো এরকম সুপ্ত একটা লালসাও থাকে যে ঠিক আছে আমি এই গভর্নমেন্ট, আমি যে যাদেরকে মানসিকভাবে সাপোর্ট করি সেই গভর্নমেন্ট আসলে আমি একটা এই ডিপিএস, সিপিএস, বিপিএস এরকম কোনো একটা পোস্ট পাবো, সেটাও তো একটা লালায়িত বিষয় আছে। বিষয়টা হলো যে ওর চেয়েও বড় কথা হচ্ছে যে আমি পলিটিক্যালি ব্লাইন্ড, যেটা আগে ছিল না। সাংবাদিকদের পলিটিক্যাল বিশ্বাস আছে। এখন ধরেন আপনার ভাই থিওরিটিক্যালি, ধর আমি দেশে বিদেশে ট্রেনিং নিয়েছি, যেটা শিখছি যে সাংবাদিকদের এমনই থাকবে, স্বাধীন চিন্তার অধিকারী হতে হবে। এটা হলো প্রথম কথা। তো স্বাধীন চিন্তা, ধরেন আপনি একটা অপরাধ করলেন, আপনি আমার ভাই, আপনার বিরুদ্ধেও নিউজ করতে আমার মন যেত না কাঁপে। সত্য নিউজ করতে পারি। আমরা এই আলোচনায় যাব, আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, শুনবো রাষ্ট্র সংস্কারের কথা এবং যে আলোচনা চলছিল তাও। ইতিমধ্যেই আমাদের আরেকজন আলোচক গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু এসে উপস্থিত হয়েছেন, তবে তাকে সহ ফিরছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। আরো একবার স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আমরা কথা বলছি রাষ্ট্র সংস্কার, নির্বাচনী রোডম্যাপ, এ সকল বিষয় নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে স্টুডিওতে উপস্থিত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের ভিপি নূর হিসাবেই আসলে পরিচিত, সেই জন্যই আমি বলছি এখনো ভিপি নূর হিসাবেই পরিচিত, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা বিরতির আগে শুনছিলাম সিনিয়র সাংবাদিক আমাদের এম এ আজিজ, তার কথা। আমরা নুরুল হক নুর আপনার কাছে ফিরছি। আমরা শুনছিলাম আজিজ ভাইয়ের কাছ থেকে বেশ কিছু সংস্কারের যে জায়গায়, আমরা সেখানটায় আসলে আসতে চাই। সরকার ইতিমধ্যেই, অন্তর্বর্তী সরকার, যে ত্যাগের মাধ্যমে, অসংখ্য মানুষের ত্যাগের মাধ্যমে, অসংখ্য রক্ত ধুয়ে যে আবার দেশ পেলাম, সেই দেশে যে অন্তর্বর্তী সরকার আসলো, সেখানে ছাত্র জনতা থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো, আপনারাও সেই সরকারকে সমর্থন দিয়েছেন। সেই অন্তর্বর্তী সরকার এই প্রায় 1 মাস হতে চলল যে সংস্কারগুলো এনেছে, সেই সংস্কারের ব্যাপারে আপনাদের মূল্যায়নটা আসলে কি, কতটুকু এগিয়েছে? প্রথমেই আজকে এই বিষয়ে আন্দোলন করতে হলে, কথা বলতে হলে, এই আন্দোলনের যারা শহীদ, বীর শহীদ, তাদের আমরা স্মরণ করছি, আহতদের সুস্থতা কামনা করছি। আর এই সরকারের এখন পর্যন্ত কিন্তু কোনো সংস্কার কার্যক্রম শুরু হয়নি। কারণ হচ্ছে সরকার যে একটা পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে, এই পরিস্থিতি বুঝে উঠতে তাদের বেগ পেতে হচ্ছে। এবং স্বাভাবিকভাবে একটা রাষ্ট্র তো বিভিন্ন প্রতিষ্ঠানের দ্বারা পরিচালিত হয়, বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয় একটা রাষ্ট্র। গত 15 বছরে যে আমরা বলি যে ফ্যাসিস্ট সরকার ছিল এবং একটা এক ব্যক্তি কেন্দ্রিক শাসন ব্যবস্থা গত 15 বছর প্রতিষ্ঠিত করেছে এবং সেটাকে মহিমান্বিত করার চেষ্টা করেছে, গ্লোরিফাই করার চেষ্টা করেছে। এবং সেটার সাথে সম্পৃক্ত হয়েছে ধরেন আমাদের ব্যবসায়ীদের একটা চাটুকার গোষ্ঠী, গণমাধ্যম কর্মীদের একটা চাটুকার গোষ্ঠী, বিবেক বর্জিত একটা রাজনীতিবিদ শ্রেণী। তো এই সবার এই চাটুকারিতার ফলে প্রধানমন্ত্রী এবং এককেন্দ্রিক একটা শাসন ব্যবস্থা তৈরি হওয়ায় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো আর ফাংশন করার মতো জায়গায় ছিল না। আপনি ধরেন আজকে একটা চ্যানেলে দেখলাম যে
আপনার আমাদের যে সাবেক পুলিশ প্রধান নামও বেনজির, তার কাজেরও আসলে নাই কোনো যেটা বলেন যে নজির। সেই বেনজির সাহেব সাবেক এনটিএমসির পরিচালক ছিলেন, আর্মির কুখ্যাত খুনি অফিসার হিসেবে পরিচিত ছিলেন জিয়াউল আহসান, তাদের বিভিন্ন অপকর্মে সঙ্গ দিয়েছেন দুই অভিনেত্রী তাদেরকে এই সমস্ত কার্যক্রমে। তো দেখেন চলচ্চিত্র সেটাও ওইদিকে নিয়ে গেছে। যেটা বলছি এই কারণে রেজিম বলছেন, রাইট, এই রেজিম এবং একটা বেনিফিশিয়ারি গ্রুপ যে এই সরকারকে যেভাবে ঘিরে রেখেছিল, তো সেইখান থেকে বের হয়ে আমরা ছাত্র জনতার আন্দোলনের মুখে এই সরকার প্রধান ছিল যিনি খুব দাম্ভিকতার সাথে অহংকারের সাথে বলতেন আমি শেখ মুজিবের কন্যা, শেখ মুজিবের কন্যা দেশ ছেড়ে পালায় না, জনগণের ট্যাক্স ব্যাটের টাকায় রাষ্ট্র চলে, সরকার একটা নিয়মতান্ত্রিক কাজ করে, আপনার চ্যানেলের অনুমতি দিয়েছে, পত্রিকা অনুমোদন দিয়েছে, তিনি এমনভাবে বিষয়গুলো বলতেন যে তিনিই করছেন তার বাপের টাকায় তার টাকায়, যে আমি এতগুলো চ্যানেল দিয়েছি, আমি 18 কোটি মানুষকে খাওয়াই, আমি এইটা করেছি। তো এই পরিস্থিতিতে আজকে আমরা যদি বলি বিচার বিভাগ, প্রশাসন, নির্বাচন কমিশন, আপনার প্রেস ইনস্টিটিউট কিংবা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানগুলো একটাও কিন্তু এই প্রকৃত চাটুকার মানে প্রকৃত ব্যক্তিদের দ্বারা আসলে এই জায়গাগুলো পরিচালিত হয়নি, যার ফলে এখন যে এই সরকারকে বেগ পেতে হচ্ছে, তিনি ধরেন কিছু পুলিশকে বাধ্যতামূলক অবসরে দিয়েছেন, আর্মি অফিসার অনেককে চাকরিচ্যুত করেছেন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে, সেটার যে রিপ্লেস করবেন সেটাও কিন্তু বেটার অপশন তার হাতে নাই, অনেক ক্ষেত্রে নাই, হয়তো কিছু কিছু ক্ষেত্রে আছে। কাজেই সেই ক্ষেত্রে এই যে একটা রিপ্লেস করে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা, সরকারের স্ট্যাবিলিটি তৈরি করা, এটার জন্য যে কাজ করা, সেটা কিন্তু সরকারকে বেগ পেতে হচ্ছে। তার জন্য আমরা যেটা বলছি যে আপাতত এই সরকারকে স্ট্যাবল করার জন্য রাজনৈতিক দলগুলোকে আনকন্ডিশনাল কাজ এবং সমর্থন সরকারকে দেওয়া উচিত, অন্যান্য স্টেক হোল্ডার যারা তাদেরও দেওয়া উচিত। কিন্তু ইতিমধ্যে আপনি লক্ষ্য করেছেন বিভিন্ন গোষ্ঠী চাকরির স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি, সুযোগ সুবিধার দাবিতে কিন্তু প্রতিনিয়ত আন্দোলন করছে, যার ফলে সরকার কিন্তু আরো নতুন করে একটা হিমশিম খাচ্ছে। এবং মাঝখানে আনসারদের দিয়ে যে নৈরাজ্য করার চেষ্টা করা হয়েছিল, সেটা একটা ভয়ঙ্কর প্ল্যান ছিল যে 40-50 হাজার আনসারকে জড়ো করে সচিবালয়ের উপদেষ্টা কর্মকর্তা কর্মচারীদের উপরে হামলা করানো এবং একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করা। তো যদিও সেটা আমরা ছাত্র জনতা রুখে দিয়েছি, এখনো কিন্তু তাদের ষড়যন্ত্র থেমে নেই। এই যে আমাদের যে আমরা বলি যে পতিত স্বৈরাচার কিংবা এই বিদায়ী প্রধানমন্ত্রী যে এত দাম্ভিকতার সাথে কথা বলেও শেষ পর্যন্ত কিন্তু দেশ ছেড়ে পালিয়েছেন, তার নেতাকর্মীদেরকে আপনার গহীন জঙ্গলে সাগরে ফেলে দিয়ে কিন্তু তিনি তার লাইফ সিকিউর করেছেন। এমনকি প্রধানমন্ত্রীর ছেলে প্রথমে বলেছিলেন যে আমার মা রাজনীতি করবে না, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে তার মাকে এই দেশের মানুষ আর অ্যাকসেপ্ট করবে না। ইতিমধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানাচ্ছে এই আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগের যে সন্ত্রাসী কার্যক্রম গণহত্যায় সরাসরি অংশ নিয়েছে, শামীম ওসমানের লোক সরাসরি আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে গুলি চালিয়েছে। এই গণহত্যাকারীদের নিষিদ্ধের দাবি এবং ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার দাবি জানিয়ে আসছে। কাজে এখন আওয়ামী লীগ প্রকাশ্যে কিছু করছে না, কিন্তু ভিতরে ভিতরে তারা একটা সংগঠিত হওয়ার চেষ্টা করছে, সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কাজে সেক্ষেত্রে সরকার এখন পর্যন্ত কাজ করার মতো কোনো সময় পায় নাই। কিছু কাজ প্রাথমিকভাবে হয়তো তারা করার চেষ্টা করছে, কিন্তু আমার মনে হয় যে তাদের এই মূল্যায়নটা করতে হলে মিনিমাম 1 মাস পরে আসলে মূল্যায়নটা করতে। আমি একটা আপনার আলোচনায় এসছে এবং আপনি বলেছেন আমরাও গণমাধ্যমের কল্যাণে দেখেছি যে সচিবালয়ে আনসারদের অথবা আপনাদের বক্তব্য যেখানে যে সেখানে অনেকেই বলেছেন যে আনসারদের পোশাকে অন্য কেউ ছিল কিনা, তো সেইখানটায় আনসারের পোশাকে যাই হোক না কেন যে সচিবালয় ঘেরাও বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেখানে আমরা দেখেছি যে ছাত্র জনতা গিয়েছে, আপনিও সেখানে উপস্থিত হয়েছিলেন। তো অন্তর্বর্তী সরকারের হাতে এই যে রাত পর্যন্ত যাওয়া অথবা তাদের হাতে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী ছিল, পুলিশও এখন কিছু কিছু ফিরেছে, বিজিবি টহল দিচ্ছে, তো সেই জায়গাটায় তারা যেতে পারলো না কেন? ছাত্র জনতারই অপেক্ষা করতে হলো কেন? সেখানে কি কোনো মূল্যায়ন আপনাদের এসছে সেই বিষয়টা? রাইট, এইটা আসলে সামগ্রিকভাবে এটা ঠিক যে পুলিশের মনোবল বর্তমানে খুবই দুর্বল, তারা কিন্তু ডিমোরালাইজ হয়ে গেছে। বিকজ আসলে ধরেন পুলিশ তো রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং যারা তৃণমূল পর্যন্ত ল অ্যান্ড অর্ডার নিয়ে কাজ করে, কিন্তু সেই পুলিশকে গত 15 বছরে গুমের জন্য ব্যবহার করেছে, খুনের জন্য ব্যবহার করা হয়েছে, বিরোধী দলের নেতা কর্মীদের জায়গা সম্পত্তি দখল করার কাজে দখলদার বাহিনীর ভূমিকা ব্যবহার করেছে, ভোট
ডাকাত এবং এই ভোট কারচুপির সহযোগী হিসেবে ব্যবহার করেছে। সামগ্রিকভাবে যে সমস্ত কিছু পেশাদার অফিসাররাও ছিলেন ন্যূনতম বিবেক বুদ্ধি নিয়ে তাদেরকে একেবারেই অকেজো বা আপনার গুরুত্বহীন দায়িত্বগুলোতে দিয়ে, যারা একেবারে নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে এইভাবে কাজ করতে পেরেছেন, তাদেরকে এসপি, ডিসি, রেঞ্জ ডিআইজি, ওসি তাদেরকে পদায়ন করেছে। তো এখন এই যে ছাত্র জনতার যে স্বতঃস্ফূর্ত আন্দোলন এবং প্রতিরোধ, সেখানে দেখা গেছে যে পুলিশের সবাই না, কিন্তু পুলিশের একটা অংশ কিন্তু সরাসরি গণবিরোধী অবস্থান নিয়ে গণহত্যা চালিয়েছে। কাজেই জনগণের যে মনে যে জ্বলন্ত কয়লার মতো যে ক্ষোভ, যে এই পুলিশ আমার টাকায় তার পোশাক, আমার টাকায় তার লাঠি, কিন্তু আমার বুকে তারা গুলি চালিয়েছে, আমার সন্তানকে, আমার ভাইকে তারা হত্যা করেছে। কাজেই এই যে জনগণের একটা ক্ষোভ ছিল, যার ফলে আমরা দেখেছি বেশ কিছু জায়গায় থানা জ্বালিয়ে দিয়েছে, পুলিশ সদস্যদেরও কিছু জায়গায় আক্রমণ করেছে। তো সেই কারণে পুলিশ একটা ভয় পাচ্ছে যে তারা কিভাবে এই জঘন্য অপকর্ম করে জনগণের মুখোমুখি হতে হবে। তো ইতিমধ্যেই সেক্ষেত্রে আমরা সব বিভিন্ন রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করে নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছি যে আপনারা ওসি অফিসার্স ইন চার্জ যে থানা এবং ইউএনও অফিসে আপনারা দেখা করবেন, সাক্ষাৎ করবেন, ডিসি, এসপি তাদেরকে আশ্বস্ত করবেন যে ল অ্যান্ড অর্ডারকে স্বাভাবিক করার জন্য আমরা রাজনৈতিক দলের কর্মী, নাগরিক সমাজ, সংবাদকর্মী সবাই আপনাদেরকে সহযোগিতা করব, আপনারা মনোবল শক্ত রাখুন এবং আপনারা এখন জনগণের পাশে থাকুন। সেই ক্ষেত্রে একটা প্রচেষ্টা হচ্ছে, কিন্তু তাদের কিন্তু ওই যে মনোবলটা কিন্তু এখনো ফিরে আসছে না, যার ফলে এই যে আনসারদের বলেন এইখানে কিন্তু তাৎক্ষণিকভাবে কিন্তু পুলিশই অ্যানাপ ছিল এই প্রতিরোধ করার জন্য। হয়তো তারা সেই সাহসটা পান না, এবার আনসার সদস্যদের তারা প্রতিরোধের মুখে সম্মুখীন হন কিনা। তারপরে সেনাবাহিনী যদিও পরে গিয়েছিল, সেনাবাহিনী তো সরাসরি অ্যাকশন করে না বা গুলি তারা ছাত্র জনতার আন্দোলনেও চালায়নি। এই সেনাপ্রধান শেষ পর্যন্ত জনগণের পাশে অবস্থান নিয়েছিলেন, ছাত্রদের পাশে অবস্থান নিয়েছিলেন। আমরা ধন্যবাদ জানাই সামরিক বাহিনীর যে একটা বোধোদয় হয়েছিল, বিশেষ করে সামরিক বাহিনী যদি এই ছাত্র জনতার পাশে অবস্থান না নিত, এটা কিন্তু আরো ব্লাডশেড হতো, আরো রক্তপাত, আরো জীবন যেত, আরো প্রাণহানি হতো। কাজেই সেনাবাহিনী একটা ভালো ভূমিকা নিয়েছে। পাশাপাশি তারা এই সচিবালয়ে গিয়েছিল, কিন্তু তাদের অ্যাকশন প্ল্যান নির্দেশনা না আসলে তারা কিন্তু অ্যাকশন নিতে পারে না। আর সচিবালয় যেহেতু একটা সেন্সিটিভ জায়গা, সেই কারণে আমার বোধহয় প্রশাসন হয়তো অ্যাকশনে যায়নি বা একটু সময় নিয়েছিল তারা প্রস্তুতির জন্য। কিন্তু আলহামদুলিল্লাহ তার ভালো দিক হচ্ছে আমাদের এই ছাত্র জনতার দৌড়ানিতেই কিন্তু এই দুষ্কৃতকারীরা পালিয়ে গিয়েছিল। এবং আপনারা একটা বিষয় লক্ষ্য করেছিলেন, ইতিমধ্যেই কিন্তু অনেকের ছবি এসেছে যে যারা স্বেচ্ছাসেবক লীগ নেতা, যুবলীগের নেতা আনসারের পোশাক পরে তারা কিন্তু এই নৈরাজ্য করতে গিয়েছিলেন। তো এর মধ্যে তারা একটা মেসেজ পেয়েছিল, প্রশাসন কিছুই করে নাই, ছাত্র জনতার ধাওয়াই কিন্তু তারা পালিয়েছেন। কাজে প্রশাসন যদি অ্যাকশনে যেত তো অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। নিশ্চয়ই এটা মাথায় রেখে ভবিষ্যতে হয়তো তারা এই নামার চেষ্টা করবেন না, নৈরাজ্য তৈরি করার চেষ্টা করবেন না। জি, আপনার কাছে আমি ফিরবো, আসার পরেই আমরা সময়ই দেইনি, আপনার কথা শুনছিলাম, আমরা একটু কিছুটা সময় দেই আপনাকে। আমরা এই ফাঁকে আজিজ ভাইয়ের কথা শুনে এসেছি। আজিজ ভাই, আমরা আজকেও দেখেছি যে অবসরও পাঠানো হয়েছে পুলিশের কয়েক কর্মকর্তাকে, 24 জেলায় পুলিশের রদবদল হয়েছে। নুরুল হক নূর যেটি বললেন যে পুলিশ এখনো আশ্বস্ত হতে পারছে না, তাহলে এই যে এত পুলিশ যারা কর্মকর্তা ছিল এদেরকে কি অর্ধেক সংখ্যাও আশ্বস্ত হওয়ার মতো না? পুলিশ যেমন আপনি অ্যাডমিন ক্যাডারের যারা বিভিন্ন জায়গায় আছেন, তারাও গত সরকারের সময় ছিলেন, তারাও কাজ করছেন, তারা কিন্তু তাদের কর্মস্থলে কাজ করছেন এবং তাদের সাথে জনগণ কাজ করছে। পুলিশ এখন পর্যন্ত সেই ফিরে আসছে না কেন? এটা কতদিন সময় দেওয়া আসলে উচিত? প্রশাসনেরও অধিকাংশ লোক অপকর্মের সাথে জড়িত, কিন্তু পার্থক্যটা হলো পুলিশ গুলি করে ছাত্রদের হত্যা করেছে, প্রশাসন যেহেতু ডাইরেক্ট হত্যা করে নাই, এই কারণে তারা নিরাপদে থাকতে পারছে। যেমন আমি নিজের একটা উদাহরণ দেই, প্রেস ক্লাবে পুলিশ একটা এসআই ডিউটিতে ছিল, আমাকে দেখে চিনছে, আমার সাথে কাছে আসছে, এসে আমাকে বলতেছে, স্যার আমরা অল্প কয়েকজন শাহবাগ থানা আসি, কাজ তো করে কুলাতে পারতেছি না। হ্যাঁ, অন্যরা আসে না কেন? ওরা তো অন্যায় করছে, ওরা ভয় পাচ্ছে, পরিষ্কার বললো। এখানে আমি জাস্ট উদাহরণটা দিলাম। আমি বললাম যে তাদেরকে আশ্বস্ত করেন, যদি সরাসরি যদি কিলিং মিশনে জড়িত না থাকে তাদের কিছু করা হবে না, তাদেরকে আসতে বলেন, কাজে জয়েন করতে বলেন, তাদের তো চাকরি আছে, তাদের আসতে বলেন। কয় না, তারা ভয় পায়। তাহলে কতদিন সময় দিবেন? বিষয়টা হচ্ছে যে না, বিষয়টা হচ্ছে যে অপরাধী, যেমন ধরেন সেনা ক্যান্টনমেন্টে 662 জন নিজেরাই আশ্রয় নিয়েছে, কারণ তাদের ভিতরে অপরাধ বোধ থেকে এটা করেছে। আমি আশ্চর্য হয়েছি,
5 জন সিটিং বিচারপতি আশ্রয় নিয়েছে, 10 জন ভিসি আশ্রয় নিয়েছে, তাহলে দেশটা কিভাবে পলিটিসাইজড হয়েছে দেখেন। বিচারপতিকেও আশ্রয় নিতে হয় সেনা কল্যাণ সহায়তা, তার ভিতরে অপরাধ বোধ আছে। হাই কমিশনার আশ্রয় নিয়েছে, হ্যাঁ আশ্রয় দিয়েছে। তো এই জন্য আমি বলছি যে পুরা 16 বছরের দেশটা এত মাত্রায় পলিটিসাইজ করে দিছে। ধরেন আমি তো ডাইরেক্টলি কোনো পলিটিক্স করি না, আমি কোনোদিন বলি না। আজিজ ভাই, আমি যদি এই বিষয়টি জানতে চাই, সেটি হচ্ছে যে পুলিশকে এভাবে 1 মাস চলে গিয়েছে, সেই জায়গা থেকে অনেকে বলছেন যে এই পুলিশবিহীন একটা রাষ্ট্র দেখতেছে বাংলাদেশ, সেই অনুযায়ী যে ভয় পেয়েছিল সেই ভয়ের হয়তো ভয়াত্মক জিনিস ঘটেনি। নুরুল হক নূর, আপনি সেটির মূল্যায়ন হয়তো করবেন। তাহলে এই পুলিশকে আর কতদিন সময় দিবেন যে কর্মস্থলে ফিরছে না? বিষয়টা হচ্ছে এখন মাই টিভিতে অর্ধেক সাংবাদিক আসলো না, আপনি কি রাস্তার থেকে ধরে এনে সাংবাদিক বানাতে পারবেন? এটারও একটা এক্সপিরিয়েন্স লাগে। একটা পুলিশের ট্রেনিং আছে, অর্ধেক পুলিশ আসে নাই, রাতারাতি আপনি পুলিশ কিন্তু তৈরি করতে পারবেন না, তারও একটা প্রসেস লাগবে, ট্রেনিং লাগবে, ইত্যাদি ইত্যাদি। আমি কিন্তু নিজে ব্যক্তিগতভাবে মনে মনে ভাবছিলাম যে এই যে পুলিশগুলো আসতেছে না, এর রিপ্লেসমেন্ট কি হতে পারে। আমি ভাবছিলাম যে আনসার দিয়ে কিছু কাজ চালানো যেতে পারে। ধরেন কেস এন্ট্রি এটা পুলিশ করলো, এক্সপেরিয়েন্স, ডিউটি আনসার করলো, কিন্তু আনসার যা দেখাইলো, আমি ওটাতেও আমার এক্সপিরিয়েন্স বলি। আমি প্রেস ক্লাবের সারাক্ষণ তো ঘেরাও, আমি দৈনিক প্রেস ক্লাবে যাই, আমি জিজ্ঞেস করছি, এই আপনারা হোটেলে থাকেন, পয়সা পান কোথায়? 10,000 লোক আসছেন, আপনার শরীরে তো নতুন পোশাক, এটা পাইল কে দিছে? ঝকঝকা পোশাক কে দিল? হ্যাঁ, আমি বলতেছি, বলার পরে সে উত্তর দিচ্ছে না। অর্থাৎ এটাতে বুঝতে হবে, আমি এটা জাস্ট বললাম, দাবি মেনে নিল, অর্ধেক বলল যে আমরা প্রোগ্রাম উইথড্র করলাম, অর্ধেক প্রোগ্রাম উইথড্র করলো না, তারা আন্দোলন করবে। তারা কারা? ওখানে যে ছাত্ররা গেছে, ছাত্ররাও বলতেছে, সমন্বয়কারীরাও বলতেছে আমরা তাদের ন্যায্য দাবির সাথে আছি, তারপরেও তারা করছে। এই জন্য আমি বলছি যে যখনই বিপ্লব হয়, প্রতি বিপ্লব থাকে। আমার মনে হলো যে এই সরকার 3টা ফাড়া ছাত্রদের জন্য ওভারকাম করতে পেরেছে। একটা 15ই আগস্টে স্বয়ং ভারত থেকে প্রধানমন্ত্রী বলছিল ওখানে 32 নম্বরে জড়ো হও, ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী বলছিল জড়ো হও। এটা ফ্রাস্ট্রেটেড, ভারত থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, নিশ্চয়ই দর্শক ভারতের প্রধানমন্ত্রী অবশ্যই। হ্যাঁ, আমরা দর্শকরা বলতেছে আমাদের ওরা বুঝে বলছে আমি কার কথা বলছি। যাই হোক, সেটা কিন্তু অনেক হয়তো একজন প্রাসী, রোকেয়া প্রাসী, সে অভিযোগ করছে নানান কিছু। এখন তার টেলিভিশনে যে সাক্ষাৎ করেছে এগুলো দেখেন, সে অন্য দিন নাই, ওই দিন কেন যাবে? উনি নারী মানুষ, ওই দিন কেন গেল? প্রশ্ন করতে পারি। আর ভারতীয় টেলিভিশনের পত্রিকায় সাক্ষাৎকার দিছে, এ দেশের নাকি 90% বাড়ি লুট হয়ে গেছে। বলেন তো দেখি, আমেরিকার মতো জায়গায় নিউ ইয়র্কে কারেন্ট চলে গেছে, আপনার 80 ভাগ বাড়ি লুট হয়ে গেছে। বাংলাদেশে 3 দিন সরকার ছিল না, তারপরেও দেশ চলছে। আমাদের দেশ অনেক ভালো, মানুষ অনেক ভালো, এটা ভাবতে হবে যে ব্লাড শেড হয়েছে, যে পরিমাণ অপরাধ ঘটেছে, তারপরও 3টে দিন সরকার বিহীন ছিল। কিন্তু এই দেশে কিন্তু তেমন বড় ধরনের ঘটনা ঘটে নাই। জি আজিজ ভাই, আপনার কাছে ফিরবো। আপনি যেমনটা বললেন যে অপরাধ ঘটেনি, কিন্তু বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড অথবা বিভিন্ন জায়গায় দখল হওয়ারও চিত্র কিছু কিছু আছে। সেটিকে কীভাবে মূল্যায়ন করবেন? তার আগে নুরুল হক নূরের কাছে আমি ফিরছি। আজকে আপনি যখন এখানে বসছেন, টেলিভিশন স্ক্রলে যাচ্ছিল গত 15 বছরে পুলিশ এবং র্যাবের হাতে, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে যে গুমের অভিযোগ এসেছে, সেই গুমের তদন্তে 5 সদস্যের বিচার বিভাগীয় কমিশন গঠন হয়েছে। এটিকে খুন এবং গুম, এবং একই সাথে আপনি জানেন যে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং যে মিশন, সেটি বাংলাদেশে এসেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন সর্বাত্মক সহযোগিতা করা হবে। এই দুটিকে আসলে আপনার প্রত্যাশার জায়গা কি এবং কিভাবে দেখছেন? জাতিসংঘ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথেও ঢাকা অফিস থেকে বসেছিল তাদের অপিনিয়ন জানার জন্য, যে এই যে ছাত্র জনতার আন্দোলনে যে ধরনের সহিংসতা হলো, যেটাকে একটা গণহত্যা হিসেবে এই দেশের মানুষ চিহ্নিত করেছে, যে সেটা তদন্তে জাতিসংঘের প্রতিনিধি দলকে বাংলাদেশ ওয়েলকাম করে কিনা।
যেহেতু আজিজ ভাই যেটা বলেছিল যে এটা কিন্তু কোনো নির্বাচিত পলিটিক্যাল বা গভর্নমেন্ট না, এটা একটা ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী ছাত্র জনতার সমর্থিত একটা সরকার। তো কাজেই সেই সরকারের পাশাপাশি এখনকার যারা স্টেক হোল্ডার, ছাত্র জনতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোতে একটা বড় ভূমিকা আছে। এই যে ছাত্র জনতা বলে জেনারেলাইজ করা, পাশাপাশি আইডেন্টিফাই করতে গেলে এই ছাত্র জনতার নেতৃত্ব লিডারই হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দ। তারাই হচ্ছে এই আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে, সহযোগিতা দিয়ে, পরামর্শ দিয়ে, সব ধরনের সাপোর্ট দিয়ে রেজিস্ট্যান্স করা এবং সামগ্রিকভাবে এই আন্দোলনকে এই পর্যায়ে নিয়ে আসা। কাজে এই যে সকলের একটা সম্মিলিত প্রচেষ্টা, সেখানে রাজনৈতিক দলের একটা ভূমিকা আছে। কিন্তু যেই কারণে রাজনৈতিক দলগুলোর সাথেও ঢাকা অফিস থেকে তারা বসে তাদের ওপিনিয়ন জানতে চেয়েছিল, আমরা পরিষ্কারভাবেই বলেছিলাম যে হাসিনা সরকার গত 15 বছরে যেভাবে পুরো ইনস্টিটিউশনগুলোকে ডিসফাংশন করে দিয়েছে, অকার্যকর করে দিয়েছে রাষ্ট্র ব্যবস্থাকে, আমরা সেটি করতে চাই না। কিংবা শেখ হাসিনা আইন এবং নিয়ম নীতির তোয়াক্কা না করে যেভাবে জনগণ এবং বিরোধী দল মতের মানুষের উপরে নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ চালিয়েছিল, আমরা সেই লাইনে যেতে চাই না। আমরা যা করব সেটা আইনের মধ্যে থেকে, নিয়ম নীতির মধ্যে থেকে এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী। যেখানে আমরা বলছি যে এই যে শেখ হাসিনা, সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল্লাহ কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, হয়তো তাদেরকে আপনি সরাসরি অনেক জায়গার মার্ডার কেসে আপনি তাদের সংশ্লিষ্টতা খুঁজে পাবেন না। হুকুমের আসামি এটাতে বলে কিন্তু তাদেরকে কার্যকরভাবে বিচার ব্যবস্থাতে মুখোমুখি নাও করা যেতে পারে। যদিও কারো স্পেসিফিক অভিযোগ থাকে সেটা তো করাই যাবে। সেই ক্ষেত্রে আমরা বলছি এই যে রাষ্ট্র এবং রাষ্ট্রীয়ভাবে যে গণহত্যা চালিয়েছে, যেটা মানবতার বিরুদ্ধে অপরাধ, এবং এই সরকারই করেছে মানবতা বিরোধী ট্রাইব্যুনাল, মানবতা বিরোধী বিচার করার জন্য আইন, সেই আইনে বিচার করার জন্য আমরা এই প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টার সাথেও আমরা জানিয়েছি যে 6 মাসের মধ্যে এই অপরাধীদেরকে বিচার করে সাজা নিশ্চিত করতে হবে, যেন বাংলাদেশে সহ পৃথিবীর বুকে একটা দৃষ্টান্ত স্থাপিত হয় যে স্বৈর শাসকদের পরিণতি ক্ষমতা থেকে গেলেও এইভাবে বিচারের মুখোমুখি তাদেরকে হতে হয়, এবং আগামীর বাংলাদেশে যেন কেউ শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচার হওয়ার দুঃসাহস না দেখায়। তো এই জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের পাশাপাশি বিচার বিভাগীয় যে তদন্ত হচ্ছে, আমরা এটাকে ওয়েলকাম করি এবং তাদের প্রতি আমাদের আহ্বান, কোনো রাজনৈতিক দলের দ্বারা, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠীর দ্বারা প্রভাবিত না হয়ে আপনারা একটা নিরপেক্ষ তদন্ত করুন। এই ছাত্র জনতার এই সংগ্রামকে অনেকে বলছে সেকেন্ড রেভলিউশন, বা অনেকে বলছেন দ্বিতীয় মুক্তির সংগ্রাম। কাজেই 1971 সাল যেমন আমরা একটা অস্তিত্বের জায়গা, স্বাধীন সার্বভৌম আমরা রাষ্ট্র পেয়েছি, আমরা যেন অর্থনৈতিক এবং রাজনৈতিক মুক্তি আমরা গত 53 বছরে পাইনি। এই দ্বিতীয় মুক্তিযুদ্ধ এবং দ্বিতীয় মুক্তির সংগ্রামের পরে আমরা মানুষের সেই রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে চাই। রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তির মধ্য দিয়েই আগামীর বাংলাদেশ নতুনভাবে পরিচালিত হবে। সেই জন্য এই অপকর্মে যারা জড়িত ছিল তাদের দৃষ্টান্তমূলক আপনার শাস্তি হওয়া দরকার, এবং আওয়ামী লীগের মতো কোনো ফ্যাসিস্ট দল যেন বাংলাদেশে জন্ম না নেয়, সেই জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা সময়ের দাবি। এবং এই গণহত্যা যারা সংগঠিতভাবে চালিয়েছে, যেটা আপনার র্যাবের একটা অংশ, পুলিশের একটা অংশ, আজিজ ভাই যেটা বলেছেন, আমরা জেনারেলি সবাইকে আতঙ্কিত করতে চাই না এবং সবার আতঙ্কিত হওয়ার কারণ আছে বলে আমি মনে করি না। তো এইখানে আজিজ ভাইয়ের মতো আমরা একমত, আপনারা একমত যে যাদের অপরাধের সাথে কোনো সংশ্লিষ্টতা ছিল না, যারা গুম খুন করে নাই, জনগণের বুকে গুলি চালায় নাই, তাদের কিন্তু কোনো ভয় নেই, তারা কাজে যোগদান করুক, আমরা তাদের পাশে আছি। কিন্তু যারা অপরাধ করেছে তাদেরকে শাস্তি পেতেই হবে। সেই ক্ষেত্রে এই বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে যাদের নাম উঠে আসবে তাদের তো শাস্তির মুখোমুখি হতে হবে, এবং আমরা একটা সঠিক ও গ্রহণযোগ্য তদন্ত চাই এবং আন্তর্জাতিক মানের একটা তদন্ত চাই। আমরা তদন্ত কমিটির কাছে এটাই আমাদের আহ্বান। জি, আপনি আপনার কথায় বলেছিলেন, সেখানে ফিরি, যে বিভিন্ন জনকে যে আটক করা হচ্ছে, সাবেক সরকারের বিভিন্ন দায়িত্বে ছিলেন, আজকেও আপনি দেখেছেন যে তথ্য প্রতিমন্ত্রী যিনি ছিলেন তাকেও আটক করা হয়েছে এবং অনেককে রিমান্ড দেওয়া হচ্ছে। তো এই যে নেওয়া হচ্ছে, একদিক থেকে পুলিশের বিভিন্ন বাহিনীতে তাদের সংশ্লিষ্ট সবাই নেই, আরেক দিক থেকে আটক করা হচ্ছে, ঠিকভাবে ধারা লেখা হচ্ছে কিনা, ঠিকভাবে তদন্ত হচ্ছে কিনা, নাকি তাদেরকে কেউ আবার তাদের মধ্য থেকে দায় মুক্তি দিচ্ছে, এই বিষয়গুলো মনিটরিং কি আপনারা কোনোভাবে করছেন? আপনাদের কি নাকি সঠিকভাবে এটি করছেন? এটি একটু ছোট্ট করে শুনবো। আজকেও আমার সাথে আইজিপি সহ দায়িত্বশীল মহলের কথা হয়েছে, কয়েকদিন ধরে প্রতিনিয়ত কথা হচ্ছে, সেনা প্রধান সহ আইন শৃঙ্খলা বাহিনীর যারাই কাজ করছেন তাদের সাথে কথা হচ্ছে যে আমরা বারবার বলছি যে আপনার বিভিন্ন দুর্নীতিবাজ,
অবৈধ সম্পদ যারা অর্জন করেছে, আপনার ব্যাংকের টাকা তুলে ডাকাতি করে যারা বাসায় রেখেছে, তার বিরুদ্ধে অভিযান চালান। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কিছু কিছু জায়গায় অভিযান চালানো হচ্ছে। একইভাবে আমরা বিভিন্ন অফিসারদেরকেও আমরা বলছি যে আগের প্যাটার্নে যেন মামলা না হয়। যেমন ধরেন এই কিছু মিসম্যানেজমেন্ট হচ্ছে, এটা সত্য, যেটা আজিজ ভাই বলেছেন 3 দিন সরকার ছিল না, তাই বলে এই দেশে ওই আমেরিকার আপনার কয়েক ঘন্টার বিদ্যুৎ না থাকার ফলে যে লুটপাট হয়েছে, যে ধর্ষণ হয়েছে, সেই রকমের ঘটনা এখানে ঘটে নাই। কারণ এখানকার মানুষ, বিশেষ করে আমি মনে করি এখন আমরা যারা এই ছাত্র জনতার অভ্যুত্থান ঘটিয়েছি, আমরা দায়িত্বশীলতার সাথে দায়িত্ব নিয়ে আমরা যতটুকু পারছি শান্তি শৃঙ্খলা স্ট্যাবিলিটি বজায় রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে এই যে কিছু কিছু অভিযোগ, ধরেন আপনার সালমান এফ রহমানের বিরুদ্ধে মামলা হয়েছিল ঢাকা কলেজের সামনে ছাত্র হত্যা, এখানে তাকে আপনি শাস্তি দিতে পারবেন না। ছাত্র হত্যার সরাসরি তো তার সম্পৃক্ততা পাওয়া নাও যেতে পারে, তাহলে তার অন্য কেসগুলো কি? তিনি যে কতগুলো ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন, শেয়ার বাজার লোপাট করে শত শত মানুষকে নিঃস্ব করেছেন, শেয়ার বাজার লোপাটের ফলে যেই মানুষ নিশ্চয় আত্মহত্যা করেছে, ওই মামলায় আসামি করেন সালমান এফ রহমানকে। তো এইভাবে যদি গ্রাউন্ড ঠিক না করে, গ্রাউন্ড পর্যালোচনা না করে একজনকে ঢালাওভাবে মামলা দেওয়া হয়, তাহলে কিন্তু দেখা যাবে 6 মাস 1 বছর পর এরা বের হয়ে যাবে। তাহলে তো এদের শাস্তি আপনি নিশ্চিত করতে পারলেন না। এই কারণে আমরা বলছি যে পুলিশ তো ধরেন মিথ্যা মামলা, গায়েবী মামলা দিতে এতদিন তো তাদেরকে বিশেষ ট্রেনিংও দেওয়া হয়েছিল। তো এখন সব পুলিশ তো রাতারাতি চেঞ্জ হয়ে জানেন, কাজে কিছু পুলিশ কিন্তু আবার চাবে এই সরকারকেও বিতর্কিত করতে, কিছু আইন শৃঙ্খলার বাহিনী চাবে যে কিছু কাজের মধ্যে দিয়ে এই সরকারকেও বিতর্কিত করতে এবং একটা নৈরাজ্য বা বিশৃঙ্খলা তৈরি করতে। সুতরাং যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আছেন, তাকে কিন্তু ভালোভাবে তদারকি এই কাজটা করতে হবে। এটা আপনি সাংবাদিক হিসেবে আপনি ফুলফিল পারবেন না, আজিজ ভাই কথা বলে পারবেন না, আমরা পারবো না। আগের ধরেন সাকাত সাহেবের কিছু কথা বলেছেন, সেটি নিয়ে একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে, বাট আবার উনি কিন্তু ম্যান হিসেবে খুব শক্তভাবে মুভ শুরু করেছিলেন যে এই যে ধরেন আমরা যেটা বলেছি যে আওয়ামী লীগ একটা দখলদার, একটা ফ্যাসিস্ট, আপনার ভোট ডাকাত, একটা গণহত্যাকারী দল ছিল, তাদের সহযোগী এই যে 14 দলের মনে করেন এই যে ইনু মেনন সাহেবের মতো মানুষ, কারণ আজকে হ্যাঁ মুক্তিযুদ্ধে তাদের অবদান আছে, সেজন্য আমাদের সম্মান আছে, কিন্তু মুক্তিযুদ্ধের পর তারা যে জঘন্য কাজগুলো করেছে তাদের প্রতি আর কিন্তু মানুষের সেই সম্মানটা নাই। আমি এই আলোচনা একটু আমাকে একটা বিরতিতে যেতে হবে, তারপরে ফিরবো। প্রিয় দর্শক, মাই টিভি সংলাপের এরপর যে আরেকটা বিরতিতে যাচ্ছি, খুব শীঘ্রই ফিরছি। আশা করি এই বিরতির বিরহের পরে আবারও আপনাদের সঙ্গে পাবো। আরো একবার স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আমরা কথা বলছিলাম বিরতির আগে গণ অধিকার পরিষদের সভাপতি, আপনাদের সকলের পরিচিত নুরুল হক নূরের কাছ থেকে। আমি নুরুল হক নূর আপনার কাছে ফিরবো, তবে একটু আমরা সিনিয়র সাংবাদিক এম এ আজিজ আপনার কাছ থেকে ঘুরে আসতে চাই। ইতিমধ্যেই আমরা দেখেছি যে অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু উপাচার্য সহ অনেক একদম গোটা পরিচালনা পরিষদই এর আগে পদত্যাগ করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারপর বিএসএমইউতে উপাচার্য দেওয়া হয়েছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় এই ক্ষেত্রে যাদেরকে দেয়া হচ্ছে কিংবা কিভাবে আসলে চাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগটা? আমি শিক্ষকতা না করলেও আমি শিক্ষক ধরেন সিনিয়র সিন্ডিকেটে ছিলাম, আমি শিক্ষকদের পালসও বুঝি, অ্যাডমিনিস্ট্রেশনও বুঝি। 4টা বিশ্ববিদ্যালয়ে অ্যাক্ট আছে, বাকিগুলো প্রাইভেট। আমি কিন্তু এইভাবে ভিসি নিয়োগের পক্ষে না। বিএনপির শেষ সময়ে এইভাবে ভিসি নিয়োগ দেওয়া হয়েছে, তার ফলে ব্লাড টেস্ট করে করে পলিটিক্যাল লোকজন, যার যার লাইনের পলিটিক্যাল লোকজন দিছে, ভিসি বানাইছে, যার ফলে শিক্ষা ব্যবস্থার এই দুর্গতি। ওই যে সরকার পতন হচ্ছে 10টা যা পালাইছে। আগে ভিসিকে আমরা যে ভিসি পাইছি, দূরবীন দিয়ে পরীক্ষা করতে হতো কোন পলিটিক্স তিনি বিশ্বাস করেন, সহজে বোঝা যেত না। আর এখন পলিটিক্যালি টেস্ট করে তাদেরকে ভিসি বানানো হয়। এটা হলে তো এই শিক্ষা নিরপেক্ষতা যে বস্তুনিষ্ঠতা সেটা থাকে না। তো এখন উপায় নাই, যেহেতু আগের ভিসি সবগুলো অ্যাপয়েন্টমেন্ট দিছে এবং সবগুলো রিজাইন করছে, এখন তো বিশ্ববিদ্যালয় খুলতে হলে তো ভিসি নিয়োগ দিতে হবে। তো এর ভিতরে বেটার ধরেন ঢাকা ইউনিভার্সিটি ভিসি দিছে, হ্যাঁ, সে তো ওই সব পলিটিক্সে ওই সাদা দল নীল দল নাই, তো সে তো নিরপেক্ষ ব্যক্তি। আগের মতো তো এরকমই ব্যক্তি দিত, বাছাই করে সবচেয়ে রেসপেক্টেবল ব্যক্তিটাকে, শিক্ষকটাকে দেওয়া হতো।
হ্যাঁ, এই কালচারেই ফেরত যেতে হবে। জি, আমি এই প্রসঙ্গে নুরুল হক নূরের বক্তব্য শুনবো। আপনাকে বিরতির আগে আমরা বলেছিলাম যে বিভিন্ন জায়গায় হয়তো অনেকেরই অভিযোগ যে চাঁদাবাজ ব্যক্তি হয়তো পরিবর্তন হয়েছে, সাইনবোর্ড পাল্টিয়েছে, কিন্তু চাঁদার জায়গাটা সব জায়গায় চাঁদাবাজি গণহারে না হলেও অনেক জায়গায় কিন্তু সেই কালচারটা এখনো রয়ে গিয়েছে। তো এই ক্ষেত্রে আপনি গণমাধ্যম কর্মী হিসাবে আপনার অবজারভেশনটা কি? খুব বেশি সময় আমরা এই প্রশ্নের উত্তরে নিব না। সংক্ষেপেই কথা, জি, যে রাষ্ট্র চালানো সম্ভব, কিন্তু চাঁদাবাজি বন্ধ করা খুব কঠিন। চাঁদাবাজি এমন অবস্থা হয়েছে, আমার কাছে মনে হয় আমার বাসার পাশে। তাহলে লোকজন কি এত রক্ত দিয়ে কি শুধু সাইনবোর্ড পাল্টাবে বাংলাদেশে? না, তা পাল্টাবে না, আমি বলছি সময় লাগবে। জি, ধরেন এখন যে চাঁদাবাজি যেটা বলছেন, ধরেন এই সময় লাগবে, সেক্টরে এই কথা কিন্তু গত 15 আওয়ামী লীগে চলে গেছে, অন্য গ্রুপ চলে আইছে, এই সময় লাগবে। তারা আবার পত্রিকায় বলছে যে এটা বিশৃঙ্খল হয়ে গেছে, এটাকে মেরামত করতে আসছে। ওনার মেরামত করার দরকার কি? আমার প্রশ্ন ওখানে। আপনার মেরামত করলে, একটা ঢাকার শহরের মতো রাজধানী শহরে গাড়ি চলে, আপনার একটা ইন্ডিকেটর লাইট আছে নাই তো, এটা করতে পারবে? এটা মালিকরা করবে। তারপরে ধরেন আমার বাসার পাশে পুলিশ এবং আওয়ামী লীগের যুবলীগের ছাত্ররা মিলে জয়েন্টলি চাঁদা তুলতো। এখন পুলিশ চাঁদা নিচ্ছে না, পুলিশ তো ভয় নাই। তো ওই জায়গায় এসে অলরেডি অন্য পক্ষ ভাগ বসায় ফেলছে। হয়তো পুলিশ যদি আবার চাঁদাবাজি শুরু করে, তাহলে ওই সরকারি দল চলে যাবে, আগের সরকারি দল চলে যাবে। তো চাঁদাবাজি এটা একটা মহামারী। কারণ পুলিশ এমনভাবে চাঁদাবাজির নেটওয়ার্ক তৈরি করেছিল যে সারা বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠান থেকে চাঁদা নিত। না, এই কথা আজিজ ভাই, এই কথা এর আগেও যারা ছিল তারাও আগের সরকারের দোষ দেখাতো। তো এই আগের গীত গে 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 অবস্থার পরিবর্তন হবে না, সময় লাগবে, করছি, এইটি কি আমাদের এই প্রজন্ম এই শুনতে অভ্যস্ত? নূর ভাইরা তো ইনডাইরেক্টলি ক্ষমতায়, ইনডাইরেক্টলি আমি বলছি ওনাদের দায়িত্ব, ওনাদের বড় লোক, আমি তো বাইরের কথা বলছি না, ওনাদের যে ইয়ে আছে, ঐক্যবদ্ধ মোর্চা আছে, তাদের ভিতরেই তো কেউ ওনার দল করতেছে না, কিন্তু ওনার সাথে দল তো করতেছে, ওনাদের দায়িত্ব। আমি নুরুল হক নূরের কাছে বলছি, আপনি যেটা জানতে চাইছেন, হ্যাঁ, আমরা এটা ঠিক যে ধরেন এই আজকের যে ছাত্র জনতার অভ্যুত্থান, যে আন্দোলন, এই আন্দোলনের বীজ কিন্তু 18 সালে আমরা বপন করেছিলাম, কোটা সংস্কার আন্দোলন। সে সময়ে আমাদের দাবির আংশিক বাস্তবায়ন হওয়ায় আমরা তখন কোটা সংস্কার থেকে যেটা বলেছিলাম যে রাষ্ট্র সংস্কার প্রয়োজন, যার জন্য আমরা তখন একটা রাজনৈতিক দল গঠন করি 21 সালে। এবং এইবার যে যারা আন্দোলনে, যেমন আপনার আমাদের ডাক টেলিযোগাযোগ উপদেষ্টা যেমন আসিফ নাহিদ ইসলাম, সে কিন্তু একসাথে আমরা ডাকসুতে নির্বাচন করেছি, আমার প্যানেলে সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করেছিল। আসিফ মাহমুদ আপনার যুব ক্রীড়া উপদেষ্টা, কিন্তু ছাত্র অধিকার আমাদের যে ছাত্র সংগঠন ছিল সেটার বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন। এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে বা দিচ্ছে, সরাসরি কিন্তু তাদের সাথে সম্পৃক্ততা, বুদ্ধি, পরামর্শ ইবেন। এই আন্দোলনেও 18 তারিখ কিন্তু আমি গ্রেপ্তার হয়েছিলাম। তো এখন আমরা যেই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এবং যেটাকে সামনে রেখে একটা ছাত্র আন্দোলনকে শেষ পর্যন্ত আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলনে রূপদান করার সিদ্ধান্ত নিলাম এবং আপনার সফল গণ অভ্যুত্থান ঘটলো। অবশ্যই রাজনৈতিক দলগুলো সেখানে আপনার সহযোগিতা করেছিল। আমরা পরিষ্কারভাবেই বলেছি যে আমরা একটা বৈষম্যহীন, দুর্নীতি দুঃশাসন মুক্ত কল্যাণ রাষ্ট্র চাই। তো এখন গত 53 বছরের যে পলিটিক্যাল সেটআপ, আমরা যেমন গত 15 বছরের সেটআপ নিয়ে কথা বলছি, প্রশাসনিক সেটআপ সরকার করেছে, ঠিক একইভাবে রাজনৈতিক সেটআপ, ওইটা কিন্তু এ আর বি, তাদের চরিত্রগত কর্মপদ্ধতির খুব বেশি কিন্তু পার্থক্য নেই, যেটা ইতিমধ্যেই বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ হচ্ছে। হ্যাঁ, যে এখন সাইনবোর্ড পাল্টিয়েছে, ব্যক্তি পাল্টাচ্ছে, কাজ কিন্তু পাল্টাচ্ছে না। যেমন আজকে আমরা পরিবহন শ্রমিক ও মালিকদের নিয়ে একটা প্রোগ্রাম করেছিলাম, সেখানে পরিষ্কারভাবে বলছে তারা যে আগে যে পরিবহন খাতে আপনি জানেন বছরে প্রায় 2000 কোটি টাকার এখানে চাঁদাবাজি হয়, সেখানে যে খন্দকার এনায়েতুল্লাহ সাহেব নিয়ন্ত্রণ করতেন এবং এই সায়েদাবাদ, মহাখালী, গাবতলী, ফুলবাড়িয়া যেই চাঁদাবাজির যে অফিসগুলো খুলেছিলেন, খন্দকার এনায়েতুল্লাহ এখন দেশে নাই, কিন্তু এখন অন্য আর একটা দল এবং সংগঠন অলরেডি সেখানে বসে গেছে, বিভিন্ন জায়গায় আপনার নতুন কমিটি করছে। আমরা পরিষ্কারভাবেই বলছিলাম, আমরা সময় দিয়েছি যে আগামী 24 ঘন্টার মধ্যে এই চাঁদাবাজির দোকান বন্ধ করবেন, অন্যথায় যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরি এখনো ফাংশন করতে পারে নাই, ছাত্র জনতাকে নিয়ে হাত পা ভেঙে ঘরে ঢুকাইতে হবে। পরিষ্কারভাবে বলছি, কারণ
এই ধান্দাবাজির সুযোগ দেওয়ার জন্য এই কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ রক্ত দেয়নি। এই আন্দোলনে প্রথম আলোতে মাঝখানে একটা নিউজ হয়েছিল যে 87% বন্দী ছিল আম জনতা। ঠিক একইভাবে যারা মারা গেছে, গুলিবিদ্ধ হয়েছিল আম জনতা। তাদের চাহিদাটা কি? দেশটা ভালোভাবে চলবে, সমাজে শান্তি শৃঙ্খলা থাকবে, ঘুষ, দুর্নীতি, নৈরাজ্য থাকবে না, এবং নাগরিকরা তাদের নাগরিক মর্যাদা নিয়ে থাকবে। তো কাজে আজকে এটি তো কোনো রাজনৈতিক সরকার না, পরিষ্কারভাবে বলতে গেলে একটা রাজনৈতিক দলের আধিপত্য এবং আগ্রাসন লক্ষ্য করা যাচ্ছে। আমরা আমাদের, হ্যাঁ, তারা বন্ধুপ্রতিম সংগঠন, আমরাও তাদেরকে ওয়ার্নিং দিচ্ছি যে এইগুলো যদি আপনারা না করেন, আওয়ামী লীগকে যেভাবে খেদাইছে মানুষ, হটাইছে, আপনাদেরকেও কিন্তু একইভাবে হটাবে। কাজে আপনাদের এই চারিত্রিক পরিবর্তন করতে হবে। এবং আমি আরেকটু কথা মাঝখানে যেটা বলছিলাম যে আমাদের ইনু মেনন সাহেবদের এক্সাম্পল দিয়ে শুধুমাত্র শেখ হাসিনা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে না, এই ফ্যাসিবাদী এবং ফ্যাসিবাদী কাঠামো ব্যবস্থার যারা আপনার সহযোগী ছিলেন, বেনিফিশিয়ারি ছিলেন, তাদের প্রত্যেকে কিন্তু বিচারের মুখোমুখি না করলে কিন্তু সরকার স্বস্তি পাবে না, তারা স্থিতিশীল হবে না, এবং আমাদের যে আকাঙ্ক্ষা সেটি কিন্তু পূরণ হবে না। পাশাপাশি আমরা এই চাঁদাবাজি, যে কোনো ধরনের দখল ইতিমধ্যেই আছে, কিছু কিছু জায়গায় অফিস দখল হচ্ছে, অনেক মিল ফ্যাক্টরি ভাঙচুর হচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে। এইখানে আমাদের পরিষ্কার বার্তা, ধরেন সালমান এফ রহমান কিংবা গাজী গ্রুপের যে গোলাম দস্তগীর গাজী, তার একটা মিল ফ্যাক্টরি থাকলে সেখানে হাজার হাজার মানুষ কাজ করে, সাধারণ আম জনতা আছে। কাজে ওইখানে যখন ওই মিল ফ্যাক্টরি জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, এই মানুষগুলো কর্মহীন হয়ে যাচ্ছে। হঠাৎ করে এই মানুষগুলোর কোথায় কর্মসংস্থান হবে? এই রকমের একটা ভালনারেবল ইকোনমির জায়গা থেকে। কাজে আমরা কিন্তু সরকারের কাছে এটা বলেছিলাম যে ব্যবসায়ীদের যেন, যারা সৎ ব্যবসায়ী, সাহসী ব্যবসায়ী, দেশপ্রেমিক, তাদের যেন হয়রানি না করা হয়, এবং যারা দুর্বৃত্তায়নের সাথে জড়িত ছিল তাদেরকে আইনের মুখোমুখি করা হোক। কিন্তু কোনো ব্যক্তির অধিকার নাই কোনো মিল ফ্যাক্টরি জ্বালিয়ে দেওয়া, কোনো টেলিভিশনের মালিকানা লিখে নেওয়া, কোনো পত্রিকা অফিসে গিয়ে মাস্তানি করে। এইটা যারা করবে তাদেরকে কিন্তু আপনার সাফারার হতে হবে। আমরা কিন্তু পরিষ্কারভাবে বলেছি, কয়েকদিন পরেই যৌথ বাহিনী নামবে। যারা এই সমস্ত অপকর্ম করছে প্রত্যেকের তালিকা হচ্ছে এবং প্রত্যেকে সাইজ হবে, এইটুকু আমরা বলি। আমি খুব ছোট্ট করে 2 মিনিটের মধ্যে জানতে চাচ্ছি যে ভিসি নিয়োগের যে বিষয়টা, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের, শিক্ষার্থীদের নির্বাচিত আপনি ভিপি ছিলেন, সেখানে ভিসি নতুন উপাচার্য এসেছে, অন্য অন্য জায়গায় হয়তো এই প্রক্রিয়া খুব সহজে হয়ে যাচ্ছেন, তো সেখানটায় আপনি 2 মিনিটের মধ্যে একটু বলবেন যে সেই প্রক্রিয়াটা বা আপনারা কিভাবে দেখছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভাইস চ্যান্সেলর এবং 2 জন প্রবেশী নিয়োগ হয়েছে, তাদের একাডেমিক প্রোফাইল ভালো, তাদের পার্সোনাল ইমেজও ভালো, এবং ভাইস চ্যান্সেলরের সাথে আমি কথা বলেছিলাম, আমি পরিষ্কারভাবেই তাকে বলেছিলাম যে এই ছাত্ররা যেই অভ্যুত্থান করেছে, আন্দোলন করেছে, তার স্পিরিটকে ধারণ করে আপনারা দায়িত্ব পালন করলে আপনারা দায়িত্ব নেন। আমরা বলেছি যে পলিটিক্যাল এই বায়াসনেসের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নষ্ট হয়ে গেছে, তাদের স্বকীয়তা ধ্বংস হয়ে গেছে। আজকে শিক্ষক নিয়োগের মতো জায়গায় এতটা দলবাজি হচ্ছে যে যোগ্য মেধাবীরা চাকরি পাচ্ছিল না বা শিক্ষকদের ঢুকতে পারছিল না। সেখানে আমরা আশাবাদী যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই ভিসি প্যানেল, প্রভিসি ঠিক হয়েছে, তারা ভালোভাবে কাজ করতে পারবে। তবে আজিজ ভাই একটু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং এটাকেই আমাদের অ্যাডভোকেসি করতে হবে। এই যে সাময়িকভাবে যে নিয়োগ দেশে, এইটা বিশ্ববিদ্যালয় কিংবা শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে কোনো খুব বেশি কার্যকর ভূমিকা রাখবে না যদি আমরা একটা সিস্টেম এনশিওর না করতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 4টা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী, আপনার বুয়েট, তারা আলাদা তারা অধ্যাদেশ দ্বারা পরিচালিত হয়। আমার মতে বাংলাদেশের প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে স্বায়ত্তশাসন দেওয়া দরকার। এবং এই যে ধরেন দলবাজি করে ভাইস চ্যান্সেলর হতে পারলো না, এই যে শিক্ষকদের মধ্যে থেকে এখন দলবাজির প্রবণতা আপনার দূরে থাকবে, যে না দলবাজি করেও তো আমি বিসি হতে পারতেছি না, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরে আসবে, গবেষণার পরিবেশ। আমরা যেটা দেখছিলাম সিনেটে আপনার ভোটাভুটির মাধ্যমে প্যানেল হয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয় যে 3টা নাম হয় প্রেসিডেন্টের কাছে পাঠানো হয়, প্রেসিডেন্ট ওইভাবে অ্যাপয়েন্টেড করে। তো আমি অনুরোধ করব যে এই যে ভাইস চ্যান্সেলর যিনি অস্থায়ীভাবে নিয়োগ পেয়েছেন, তিনি সহ এই 4টা বিশ্ববিদ্যালয়ে যারা নিয়োগ পাবেন, তারা পূর্ণাঙ্গ সিনেটের মাধ্যমে তারা ভাইস চ্যান্সেলর নির্বাচিত হবেন, সেই প্রক্রিয়ার পথে তারা হাঁটবেন। একইভাবে শিক্ষা উপদেষ্টার কাছে আমরা আহ্বান জানাবো, আর অন্যদেরকেও বলবো, এবং ওই বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষকদেরকে এই দাবির প্রশ্নে প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে স্বায়ত্তশাসন দিতে হবে, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটা মুক্ত স্বাধীন পরিবেশ আমি মনে করি তৈরি হবে, যেটা আলটিমেটলি আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা। ধন্যবাদ। আমি আজিজ ভাই একদমই হয়তো 1.5 থেকে 2 মিনিট সময় দিতে পারবো। সেটি হচ্ছে যে নির্বাচনী যে রোড ম্যাপ ইতিমধ্যেই আপনি শুনেছেন,
যে রাজনৈতিক সিদ্ধান্ত এটি প্রধান উপদেষ্টা বলেছেন এবং রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের আহ্বান বিএনপি মহাসচিব করেছেন, জামাতের পক্ষ থেকেও তেমনটা বলা হয়েছে। আপনি কি মনে করছেন এবং কতদিন সময় আসলে সেটার জন্য দেয়া উচিত? না দেখেন, সর্বাঙ্গে ঘাম মলম লাগাবেন কোথায়? সংস্কার সব জায়গায় দরকার। সংস্কার আমাদেরও দরকার। সংস্কার মনোজগতের সংস্কার দরকার। জাতিটা নষ্ট হয়ে গেছে, এই জাতি একদিনে পারবেন না, এক বছরে পারবেন না, সেগুলো সব কি অন্তত 20 অন্তর্বর্তী বছর সরকার লাগবে। করবে? তো সুতরাং হ্যাঁ, রোড ম্যাপ একটা দরকার, কারণ রাজনীতি তো দেশ আলটিমেটলি তো ওনারা চালাবে, রাজনীতিবিদরা চালাবে। তো একটা রোড ম্যাপ তৈরি করে কোন কোন ফেজটা করলে একটা নিরপেক্ষ নির্বাচন এবং জাতিটা এই ধ্বংসের ট্র্যাক থেকে সঠিক ট্র্যাকে আসে, ওই জায়গায় গিয়ে একটা ঐক্যমত্য হওয়া দরকার। এছাড়া আমি আরেকটা জিনিস করি, নূর ভাইকে বলতে চাই যে দেখেন, এই যে আমাদের দেশে যে বিচার বিভাগীয় তদন্ত যে আমি 1 মিনিট সময় দিতে পারবো। কমিশন হয়, এটা হলো বিচারপতিদের অন্তত পক্ষে অন্যায় করবে না এই ধারণার থেকে আমরা কোনো কিছু ঘটলেই কই যে বিচার বিভাগীয় তদন্ত চাই। আসলে আমাদের দেশে যে কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্ট 1956 এইটা অনুযায়ী তদন্ত কমিশন করা হয়। এই যে 3 জন বিচারপতি দিয়ে করা হয়েছে, এরা দেওয়ানি কাজ করতে পারবে, এই নথিপত্র সাক্ষী ফুক্কি। কিন্তু খুনের কেস এটা ফৌজদারি আদালতে বিচার হবে, তো ফৌজদারি আদালতে ওই সাক্ষী নিতেও পারে, নাও পারে। হ্যাঁ, সুতরাং এই কমিশন কিন্তু না, তার চাইতে আমরা জাতিসংঘের 193টা দেশের স্বাক্ষরদাতা দেশ, জাতিসংঘ এই তদন্ত করার অধিকার রাখে। জাতিসংঘকে সকল প্রকার সহযোগিতা দিয়ে, আমার মনে হয় জাতিসংঘকে দিয়ে একদম একটা মানবিক দেশ গড়ার জন্য নিরপেক্ষ একটা তদন্ত করে দোষীদেরকে কঠোরভাবে শাস্তি দেওয়া। আরো একটা বলতেছি, শেষই করি, আওয়ামী লীগ সরকার একটা আইন করে দিছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এটাতে কিন্তু যিনি ঘটনা ঘটান, যিনি সহযোগী, যিনি সমর্থক, সবাইকে ওর ভিতরে ঢুকানো যায়। সুতরাং ওই যে সালমান রহমান যে নিউইয়র্কে করছে, সে সমর্থক আছে, তো সমর্থক তো ছিল, তাকেও বিচার করা যায়। এটাই আমি বলছি। নুরুল হক নূর, আমি নির্বাচনের যে জায়গায়, সেখানে তার আগে আপনি হয়তো বলবেন আপনাদের চিন্তা কি। জি, একদমই 30 সেকেন্ডের যে আমি সময় একদমই নেই, 30 সেকেন্ডে শুধু হ্যাঁ না যে উত্তর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি দল গঠন করে, রাজনৈতিক দল, আপনি কি তাদেরকে সাধুবাদ জানাবেন? অবশ্যই সাধুবাদ জানাবো, এবং আমাদের আলাপ আলোচনা চলছে যে তরুণ সম্প্রদায়কে ইউনাইটেডলি যদি কিছু করা যায় তাহলে ইট উইল ক্রিয়েট বিগ সাউন্ড এবং একটা পজিটিভ ইফেক্ট। বাট তরুণরা যদি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন থাকে তাহলে ওই পুরানো সেট আপটাই আপনার ইস্টাবলিশ হয়ে যাবে। সুতরাং আমাদেরকে খুব বুদ্ধিভিত্তিকভাবে চিন্তা ভাবনা করতে হবে। অনেক অনেক ধন্যবাদ নুরুল হক নূর, এবং অসংখ্য ধন্যবাদ মেয়াজিজ, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও আপনাদের মতোই প্রত্যাশা করছি, আলোচকদের মতোই প্রত্যাশা করছি। আসুন আমরা একটি কল্যাণমূলক দেশ গড়তে যে যার জায়গা থেকে সক্রিয় হই এবং ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।